নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প যাত্রা। বৈশাখের সপ্তমী তিথিতেই এ বাড়িতে আজ বিজয়া আসিয়াছে। চারিদিকে বিচ্ছেদ বেদনার একটি করুণ ছায়াপাত হইয়াছে। কারণটা সম্ভবত এই যে সকলেই অল্পাধিক শান্ত, অথচ উৎসবের জের এখনো মেটে নাই। বাড়ি এখনো আত্মীয় স্বজনে ভরিয়া আছে। ছেলে মেয়েদের কলরব কালকের চেয়ে আজ কোনো অংশেই কম নয়। অকেজো লোকের অকারণ চলাফেরা, কাজের লোকের অসহিষ্ণু ব্যস্ততা, খাওয়া খাওয়ানো, মাছ কোটা তরকারি কোটা, হলুদ বাটা ও রান্নার সমারোহ সবই পুরোদমে চলিতেছে। উঠানের কোণে নিম আর আম গাছের মেশানো ছায়ায় পাতা চৌকিতে বয়স্ক প্রতিবেশীদের হুঁকা টানার বিরাম নাই। তা ইহা স্বাভাবিক বৈকি। এতগুলি মানুষের মধ্যে ধরিতে গেলে কয়জনেরই বা বুকের ভেতরটা আজ ভারী হইয়া উঠিয়াছে, চোখের আড়ালে অশ্রু জমিয়াছে। দৈনন্দিন জীবনটা নিরুৎসব সকলেরই। সে জীবন পিছনে ফেলিয়া উৎসবের নিমন্ত্রণ রাখিতে আসিয়াছে আজ যাহারা, দাবি তাহাদের আনন্দ আর বৈচিত্র্য। বরকনে বিদায় ব্যাপারটা তাহাদের কাছে বিদায় উৎসব ভিন্ন আর কিছুই নয়। মা ও মেয়ের কান্নাকাটি তাহারই আনুষঙ্গিক অনুষ্ঠান মাত্র। তবু বেশ বুঝিতে পারা যায় সমস্ত বাড়িটাই কেমন যেন ঝিমাইয়া পড়িয়াছে। আছে সবই, কেমন যেন বেমানান হইয়া আছে। খানিক আগে কুড়াইয়া পাওয়া মালকোষকে ঠিকমতো আয়ত্ত করিতে না পারিয়া সানাই এখন এই বেলা 11টার সময় সহসা পুরবী ধরিয়া ফেলিয়াছে। অনাবশ্যক দীর্ঘ টানগুলির মধ্যে পুরবিত্ত কিছু কম থাকিলেও বিলাপ আছে প্রচুর। সদর দরজার দুই পাশে কলাগাছ দুটি পাতা এলাইয়া নিস্তেজ হইয়া পড়িয়াছে। একটি মঙ্গল কলসের আম্রপল্লব কাল বোধহয় ছাগলেই অর্ধেক খাইয়া ফেলিয়াছিল। এখন পর্যন্ত তাহা বদলাইয়া দেওয়া হয় নাই, আর হইবেও না। আর আধ ঘণ্টা পরে বাড়ির দুয়ারে মঙ্গল কলসেরই বা কি প্রয়োজন? তাহাতে অক্ষত আম্রপল্লব না থাকিলেই বা কি আসিয়া যাইবে? খেন্তি বিশেষ বন্ধু। ছেলে কোলে সকাল হইতে সে ইন্দুর কাছে থাকিয়াছে, নানা গল্প করিয়াছে। আশ্বাস উপদেশ সান্ত্বনা, নিজের প্রথম স্বামীগৃহে যাওয়ার বিশদ বর্ণনা বলিতে কিছুই বাকি রাখে নাই। তবু যেন কথা ফুরাইতেছিল না। না ফুরাইবার কথা। নেপথ্যে ভবিষ্যতের ব্যথা জমিয়াছে। আবার কবে দেখা হইবে কে জানে। একসময় দুজনে বাপের বাড়ি আসিতে পারে তবেই তো। খেন্তির ছুটি ফুরাইয়া আসিয়াছে। আর দিন তিনেক, তারপর বছর খানেকের মতো নিশ্চিন্ত। নিজের কথা সূত্র ধরিয়া খেন্তি বলিয়া চলিল, নিজেকে দুভাগ করে ফেলতে হবে ভাই। এক ভাগ শাশুড়ি ননদ দেওর এদের জন্য, আর এক ভাগ বরের জন্য। যদি দেখিস শাশুড়ি ননদ একটু বেশি বেশি সত্তর ভাবছে, প্রথম প্রথম বরের ভাগটা ছোট করে ওদের ভাগটা বড় করে ফেলবি। তোর বরকে ভালোই মনে হলো, অল্পেই তুষ্ট থাকবে। ইন্দু সলজ্জে একটু হাসিল। ভালো না ছাই, কি লজ্জাতেই ফেলিয়াছিল কাল। আড়ি পাতার ব্যাপার জানে না কোন দেশের মানুষ ও। খেন্তি বলিল, হাসিস কিলো? ও বাড়ির পুষি বেড়ালটার পর্যন্ত যখন মন জুগিয়ে চলতে হবে তখন টের পাবি। এবার অবশ্য তেমন ভাবনা নেই। যে কটা দিন থাকিস বয়স আর রূপের সমালোচনা শুনে আর যে যা করতে বলে করে ঘরের মেয়ে ঘরে ফিরে আসবি। ঠেলা বুঝবি পরের বার।
কেউ আপন করবার চেষ্টাটুকুও করবে না, এক বর ছাড়া। তা বড় যে খুব বেশি চেষ্টা করবে মনেও করিস না। নিজে নিজে তোকে সকলের আপন হতে হবে। বাবা, সে এক তপস্যা। লোক যদি ওরা মোটামুটি ভালো হয় তাহলে বছরখানেকের তপস্যাতেই একরকম ঠিক হয়ে আসে। পান থেকে খসা চুনটুকু নিয়ে আর কেলেঙ্কারি কাণ্ড বেঁধে যায় না। গরম মেজাজি কেউ থাকলেই চিত্তি। একটা ফ্যাঁকড়া যদি বাঁধে আর কি, রইল তা চিরস্থায়ী হয়ে। দোষ সে তোমারই হোক আর যারই হোক। আমার মেজ ননদ কি রাগ বাবা, তাওয়ার মতো তেতেই আছে। আমাকে গাল না দিয়ে আজও কি সে জল খায়? খায় না। শাশুড়ির লোক মন্দ নয় তাই রক্ষা, নইলে গিয়েছিলাম আর কি। মেজ ননদের সঙ্গে কবে কি তুচ্ছ ব্যাপার নিয়ে খুঁটিনাটি বাঁধিয়াছিল, খেন্তি তাহার কয়েকটি দৃষ্টান্ত দাখিল করিল। শেষে বলিল, তা শোন, পরের বার যখন যাবি একটা কথা মনে রাখিস যে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত যত মুখ বুজে খাটবি সবাই তত ভালো বলবে, আর রাত জেগে বরের সঙ্গে যত গুজগাছ ফিসফাস করতে পারবি বর তত খুশি থাকবে। বলিয়া খেন্তি হাসিল। ইন্দু মৃদুস্বরে বলিল, শেষেরটাতেই ভয় ভাই, যে ঘুম কাতরে আমি, জানিস তো। ঘুম আর চোখে থাকবে না লো, থাকবে না। বরঞ্চ মনে হবে পোড়া বিধাতার কি বিবেচনা, মরে যাই। এত ছোট করেছে রাত, তার উপর আবার ঘুমের ব্যবস্থা। ঘটনার ঘন ঘটায় ইন্দুর মন উদ্ভ্রান্ত হইয়াছিল। সখীর পরিহাসে সে অল্প একটু হাসিল বটে, কিন্তু কৌতুক অনুভব করিল আরো কম। হরেন ইন্দুর বরের নাম। মানুষটার চেয়ে নামটির সঙ্গে ইন্দুর পরিচয় বেশি দিনের। নাম ও নামীকে সে এখনো একত্র জড়াইয়া ভাবে। অনেকক্ষণ খাইতে বসিয়াছে। নতুন জামাইয়ের খাইতে সময় লাগে, কিন্তু সে আর কতক্ষণ। হরেনের খাওয়া শেষ হইলেই যাত্রা। অজানা অচেনা মানুষের সঙ্গে সেই তাল শিমুলির উদ্দেশ্যে যাত্রা। সেখানে যাইতে হইলে 13 মাইল পালকিতে গিয়া স্টিমার ধরিতে হয়। রাত 10টায় সে স্টিমার কোন স্টিমার ঘাটে নামাইয়া দেয় কে জানে। তারপর রাত 12টা অবধি পাড়ি জমাইতে হয় নৌকায়। মালপতি হইতে তালশিমুলি অনেক দূর। এতই দূর যে ব্যবধানটা ইন্দুর মনে দিকহীন রাই ঘোষানির মাঠের মতো ধু ধু করিতে থাকে। বৈশাখের খর রৌদ্রে যে মাঠে তৃণগুলি ঝলসাইয়া গিয়াছে, এখন যাহার দিকে তাকাইলে আগুনের হলকায় দুচোখ টনটন করিবে। রায়ঘোষানির মাঠ ঘেঁষিয়া স্টিমার ঘাটের পথটা অনেক দূর অবধি সিধা চলিয়া গিয়াছে। তারপর ডাইনে বাঁকিয়া ঢুকিয়া পড়িয়াছে 7 গাঁয়ে। ওই গ্রামে স্বরূপ চক্রবর্তীর বাড়ি। স্বরূপ চক্রবর্তীর ছেলের সঙ্গে ইন্দুর সম্বন্ধ হইতেছিল। কেন ভাঙিয়া গেল কে জানে। ওখানে বিবাহ হইলে একদিক দিয়া ভালোই হইত ইন্দুর। যখন তখন সে বাপের বাড়ি আসিতে পারিত। সোমবারে বৃহস্পতিবারে বাবা আর দাদা মালসি পুকুরের হাটে যাইবার সময় তাহার সঙ্গে দেখা করিয়া আসিতে পারিত। স্বরূপ চক্রবর্তীর বাড়ির পিছনের ধান ক্ষেতটা পার হইয়া আসিয়া দাঁড়াইলে মালপতির গাছপালা তাহার চোখে পড়িত। সবচেয়ে উঁচু তালগাছটার নিচেই তাহাদের এই বাড়ি। ছেলে কালো তো কি হইয়াছে, বরের রং ধুইয়া সে কি জল খাইত? তাছাড়া স্বরূপ চক্রবর্তী আর তাহার ছেলে দুজনেই তাকে বউ করিবার জন্য কিরকম ব্যগ্র হইয়াছিল। চক্রবর্তী গিন্নিকেও সে দেখিয়াছে, ভারী শান্ত অমায়িক মানুষ। ওখানে বিবাহ হইলে শ্বশুর বাড়ির আদর জুটিবে কি অনাদর জুটিবে, এই নিয়ে ইন্দুকে আর এমন দুর্ভাবনায় পড়িতে হইত না। তাহাকে বউ পাইলে উহারা বর্তিয়া যাইত। তবে কিশোর মহাদেবের মতো এমন বরটি তাহার জুটিত না, এই যা আফসোসের কথা। মার অবসর কম। খুব ভোরে
আধ ঘণ্টাখানেক মেয়েকে বুঝাইবার সুযোগ তিনি পাইয়াছিলেন। তারপর মাঝে মাঝে নানা ছলে মেয়ের ম্লান মুখখানি দেখিয়া যাওয়ার বেশি সময় করিয়া উঠিতে পারেন নাই। এখন আর তিনি থাকিতে পারিলেন না। নতুন জামাইকে আদর করিয়া খাওয়াইবার লোক আবশ্যকের অতিরিক্তই ছিল। তথাপি ঘরে ঢুকিয়া বলিলেন, যা তোমা খেন্তি, জামাইয়ের খাওয়াটা একটু দেখতো গিয়ে। সে কি মাসিমা, জামাই একা খাচ্ছে নাকি? ছেলেকে কাঁধে তুলিয়া খেন্তি তাড়াতাড়ি চলিয়া গেল। মা বলিলেন, পাতের কাছে বসলি আর উঠে এলি, কিছুই তো খেলি নে ইন্দু, একটু দুধ এনে দি, চুমুক দিয়ে খেয়ে ফেল মা, খিদে নইলে যে সারা হয়ে যাবি। মার গলার স্বর এমন করুণ শুনাইল যে দুধ খাইতে ইন্দু একেবারে অস্বীকার করিতে পারিল না। বলিল, এখন না মা, পরে খাবুক্ষণ। পরে আর কখন খাবি মা? পর কি আর আছে? জামাইয়ের খাওয়া হলে সবাই তোকে আবার ছেঁকে ধরবে, তখন কি আর খেতে পারবি? এখনই খেয়ে নে। আমার কিছু খেতে ইচ্ছে করছে না মা। মার চোখ সজল হইয়া উঠিল। তা কি আমি বুঝি না মা? তবু খেতে হবে। রাস্তায় তুই খিদেই কষ্ট পাচ্ছিস ভেবে আমি এখানে কি করে থাকবো বল দেখি। একটু দুধ তুই খা ইন্দু, লক্ষ্মী মা আমার। একটু মানে এক বাটি, এবং বাটিটাও নেহাত ছোট নয়। দুধের পরিমাণ দেখিয়া ইন্দু ভয় পাইল। মার মুখ চাহিয়া সবখানি দুধ কোনো মতে যে গেলা যায় না এমন নয়, কিন্তু রাস্তায় বমি হওয়ার আশঙ্কা আছে। তবু খাইতে হইল তাহাকে সবটাই। সে যেন অবোধ অবাধ্য শিশু, এমনিভাবে গায়ে মাথায় হাত বুলাইয়া তোষামত করিয়া বকিয়া মা তাহাকে সবটুকু দুধ খাওয়াইলেন। ভিজা হাত মুখে বুলাইয়া নিজের আঁচলে মুখ মুছাইয়া দিলেন। চুপি চুপি বলিলেন, এক কাজ করবি ইন্দু, খানিকটা সন্দেশ দলা করে কলা পাতায় মুড়ে দিচ্ছি, সঙ্গে নিবি, রাস্তায় যদি খিদে পায়। মা গো, মেয়েকে যে তিনি এত ভালোবাসেন আগে তাহা কে জানিত? দুদিন আগেও ইহাকে কারণে অকারণে কত মুখ ঝামটা দিয়াছেন, কত লাঞ্ছনা করিয়াছেন। সেসব কথা ভাবিলেও আর চোখ ফাটিয়া জল আসিতে চায়। দেখিতে দেখিতে মেয়ের দেহ দীঘল হইয়া উঠিল। দুধ না, ভালো মাছটুকু না, তবু যেন কলা গাছের মতো হু হু করিয়া বাড়িয়া চলে, অথচ বদ জোটে না। মেয়ের দিকে তাকাইলেও বুকের ভিতরটা যেন তাহার হিম হইয়া যাইত। 1 বছর ধরিয়া পেটের মেয়ে যেন শত্রুরও বাড়া হইয়াছিল। এমন রাজরানীর মতো আজ ইহাকে মানাইয়াছে, এমন গড়ন, এমন মাজা রং, এমন লাবণ্য, কিছুই কি তখন চোখে পড়িত ছাই? মনে হইত এমন কুরূপা মেয়ে ভূভারতে আর জন্মায় নাই। চিবুক ধরিয়া উঁচু করিয়া মা ইন্দুর লজ্জিত মুখখানি অতৃপ্ত নয়নে চাহিয়া দেখিয়া ভাবিলেন, বড় অন্যায় হইয়াছিল। বিনা দোষে মুখ বুজিয়া কত দুঃখই এ মেয়ে তাহা সহিয়াছে। বিন্দুর বেলা সাবধান থাকিবেন, আর অমন করিয়া যখন তখন বকিবেন না, যা তা খোঁটা দিবেন না। আশ্চর্য এই, মেয়ে যে প্রায় আধা আধি সর্বনাশ করিয়া চলিল, এ কথা মার মনেও পড়িল না। 13 বিঘা ধানের জমি একেবারেই গিয়াছে। স্বামীপুত্র লইয়া মাথা গুঁজিবার এই ঠাঁইটুকু 1100 টাকায় বাঁধা পড়িয়াছে। কত মাস কত বছর ধরিয়া স্বামীর অল্প আয়ের অধিকাংশ গ্রাস করিয়া এ বাড়ি মুক্ত হইবে কে জানে। কেমন করিয়া সংসার চলিবে? 5-6 বছর পরেই বিন্দুর বিবাহ দিতে হইবে, তখন কি উপায় হইবে? এসব ভাবিলেও মাথা ঘুরিয়া যাওয়ার কথা। মা কিন্তু এখন ওসব কিছুই ভাবিতেছিলেন না। ভাবিবার সময় অনেক জুটিবে।
মেয়ে যে আজ তাহার মহা সমারোহে পর হইয়া যাইতেছে। ইন্দু আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, খোকার ঘুম ভাঙেনি? জানি নে, ওর দিকে তাকাবারও সময় পেয়েছি কি সকাল থেকে? সময় মতো ওষুধও আজ বোধহয় খাওয়ানো হয়নি। ইন্দু বলিল, আমি খাইয়েছি ওষুধ। বিকালে ডাক্তারবাবুকে আর একবার আনিও মা, দেখে আসি খোকাকে একবার। ওদিকে ছোট ঘরটিতে 5-6 বছরের একটি ছেলে শুইয়াছিল। 7-8 দিন ক্রমাগত জ্বরে ভুগিয়া জীর্ণ শীর্ণ হইয়া পড়িয়াছে। 7 মাইল দূরের গ্রাম হইতে ডাক্তারকে বার 2 আনা হইয়াছিল। জ্বরটা তিনি ঠিক ধরিতে পারেন নাই, কিন্তু 2-4 দিনের মধ্যে কমিয়া যাইবে বলিয়া খুব জোরালো আশ্বাস ও ঝাঁঝালো ওষুধ দিয়াছেন। খোকা জাগিয়া চুপ করিয়া শুইয়াছিল। মাকে দেখিয়া কাঁদিতে আরম্ভ করিয়া দিল। তাহার ক্ষুধা পাইয়াছে, সে সন্দেশ খাইবে। মা বুঝাইয়া বলিলেন, আজ দিদি চলে যাবে, আজকেই তুই সন্দেশ খাবি খোকা? দিদিকে তুই ভালোবাসিস নে বুঝি? তুই কাঁদিস তো ইন্দু, খুব কাঁদিস পালকিতে উঠে। খোকা সভয়ে কান্না থামাইয়া বলিল, আমি দিদির সঙ্গে যাব। যাস, আগে তবে বার্লি খা। বার্লি না খেলে দিদি সঙ্গে নেবে না। নিবি ইন্দু? ইন্দু কান্না চাপিয়া বলিল, না। মা বার্লি আনিতে চলিয়া গেলেন। এ ঘরখানা খুবই ছোট। পুরনো চাঁচের বেড়া, বিবর্ণ টিনের চাল। এক কোণে 1 বোঝা প্যাকাঠি ঠেস দিয়া রাখা হইয়াছিল, কখন কাত হইয়া পড়িয়াছে। বাঁশের তৈরি চৌকির তলে সারি সারি গুড়ের হাঁড়ি সাজানো। দরজার বাহিরে বাড়ির কিষান গরুর জন্য বিচালি কাটে। ঘরের মধ্যে খড়ের টুকরা উড়িয়া আসিয়া পড়িয়াছে। এই ঘরেই খোকা জন্মিয়াছিল। ইন্দুর সহসা সে কথা মনে পড়িয়া গেল। তাহার আকস্মিক ও অপরিমিত আশঙ্কার মধ্যে যুক্তির সম্পূর্ণ তিরোভাব ঘটিল। মনে হইল, বিবাহের গোলমালে রোগা ছেলেটাকে যে এ ঘরে সরাইয়া আনা হইয়াছে, তাহাতে বোধহয় নিয়তির হাত ছিল। ফলটা হয়তো ইহার শুভ হইবে না। মনে মনে ইন্দু ভয় পাইল। কয়েক সেকেন্ডের কল্পনায় সে যেন ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখিয়া ফেলিয়াছে। কুলুঙ্গিতে 3-4টি ওষুধের শিশি। চোখ তুলিয়া ইন্দু সেগুলি ভালো করিয়া নিরীক্ষণ করিল। উপরের তাকে খোকার ময়লা রবারের বলটা কে যেন তুলিয়া রাখিয়াছে। ভগবানের বুড়োটে খেয়ালের ঠিক উপরেই খোকার ছেলে খেলা। তোর বলটা তাকে কে তুলে রাখলে রে খোকা? গদাইদা রেখেছে। খেলিতে খেলিতে খোকার হাত যখন ব্যথা হইয়া গেল, গদাইদা তখন বলটা তুলিয়া রাখিল। শুয়ে শুয়ে বল খেলা বিচ্ছিরি না দিদি? হ্যাঁ। আচ্ছা খোকা, বল খেলতে তুই খুব ভালোবাসিস? বল খেলিতে ভালোবাসে না? বাসেই তো। দাঁড়া তবে, আসিবার সময় পোড়াবাড়ি ঘাটের সেই মনোহারি দোকান থেকে তোর জন্যে 2টো বল কিনে আনব। তেমন বল তুই কখনো দেখিসনি খোকা। তোর এটা তো ছোট্ট, সেগুলি ঠিক 2 হবে, দেখিস? আর সাদা যেন ধপধপ করছে। ভালো হয়ে একসঙ্গে 3টে বল নিয়ে মজা করে খেলবি, কেমন? একটু উৎসুক উদ্গ্রীব সুরেই ইন্দু কথাগুলি বলিল। বলের বর্ণনা শুনিয়া খোকার লুব্ধতা চরমে উঠিয়া যাইবে, এরকম একটা আশা যেন তাহার আছে। তাহার ফিরিয়া আসা অবধি বলের লোভে খোকা অশুভকে ঠেকাইয়া রাখিবে, এমন যুক্তিহীন কথাও ইন্দু আজ এই একান্ত অসময়ে সম্ভব মনে না করিয়া পারিল না। ঘরের পিছনেই ছিটাল। গোটা 2 কণ্টকাকীর্ণ বাবলা গাছের গোড়া হইতে
ডোবার পাড়টা ঢালু হইয়া নামিয়া গিয়াছে। ডোবায় এখন জল নাই, শুধু আগাছা আর কাদাই একটু তলানি। একটা চাপা বাষ্পীয় দুর্গন্ধ ওখান হইতে উঠিয়া আসিতেছিল। কি যেন পচিয়া গিয়াছিল, এখন রোদের তেজে শুকাইয়া উঠিতেছে। ইন্দুর মনে পড়িল, বছর 3 আগে মার যখন কঠিন অসুখ হইয়াছিল, তখন খোকাকে কাছে লইয়া শুইয়া প্রথম কয়েক রাত্রি যে গন্ধে তাহার ঘুম আসে নাই, এই দুর্গন্ধ যেন তাহারই অনুরূপ। আজ দুপুরে সেই কটি রাত দুপুরের নিরুপায় ক্রোধ ও বিরক্তি যেন স্পষ্ট অনুভব করা যায়। এতক্ষণে ইন্দুর ভালো করিয়া কান্না আসিল, উচ্ছল উচ্ছ্বসিত কান্না। চাপিবার চেষ্টা করিয়াও সে চাপিতে পারিল না। খোকাকে ভীত ও সন্ত্রস্ত করিয়া তুলিয়া সে কাঁদিতে আরম্ভ করিয়া দিল। চোখে চাপা দেওয়া আঁচল তাহার চোখের জলে ভিজিয়া গেল। কিন্তু বেশিক্ষণ সে কাঁদিল না। অল্প সময়ের মধ্যেই শ্রান্ত ও নিস্তেজ হইয়া থামিয়া গেল। মনে হইল একটু ঘুমাইতে পারিলে সে যেন বাঁচিত। খোকার পাশে শুইয়া খোকার শীর্ণ তপ্ত দেহটি বুকে জড়াইয়া খানিকক্ষণের জন্য চোখ বুজিবার লোভ ইন্দুকে ব্যাকুল করিয়া তুলিল। বরের খাওয়া বোধহয় এতক্ষণে হইয়া গিয়াছে। আঁচাইয়া পান মুখে দিতে তাহার যতটুকু সময় লাগিবে, ঠিক ততটুকু সময় ইন্দু তাহার ছোট ভাইটির বিছানায় একটু শুইতে চায় আজ। বিদায় সত্যই সমারোহের ব্যাপার। কয়েকটি অনুষ্ঠান আছে, সুন্দর কয়েকটি মেয়েলি আচার যথাবিহিত পালন করিতে হয়। প্রণামের ঘটাও কম নয়। উচ্চারিত অনুচ্চারিত আশীর্বচন লিপিবদ্ধ করিলে একখানি চটি বই হয়। প্রতিবেশিনীদের মন্তব্যগুলি পরস্পরের প্রতি ফিসফাস করিয়া কিন্তু বরকনে এবং অন্যান্য অনেকেরই সুশ্রাব্য স্বরে চটি বইয়ে কুলায় না। ইহাদের মধ্যে বয়স্করা স্পষ্ট স্মরণ করিতে পারেন 3টি ছেলে মেয়ে কোলে লইয়াও শ্বশুর বাড়ি আসিতে তাহারা কত কাঁদিয়াছিলেন। যাহারা ছোট, শ্বশুরবাড়ি যাওয়ার সময় খুব একচোট কাঁদিবার ভরসা তাহারা রাখে। ইন্দু যে কাঁদিল না, ইহাদের সকলের কাছেই তাই তাহা অসহ্য ঠেকিল। শব্দ করিয়া না কাঁদুক, ঘন ঘন চোখও কি মুছিতে পারে না মেয়েটা? দেখলে রাঙামাসি, মেয়ে ধাড়ি করে বিয়ে দেবার ফলটা একবার দেখলে? বর পেয়ে বর্তেছেন, এক ফোঁটা জল নেই গা মেয়ের চোখে। প্রতিবাদ করে খেন্তি। রাঙামাসি আবার কি দেখবে কালো পিসি? ওর চোখ দুটোর দিকে তুমিই চেয়ে দেখো। সকাল থেকে কেঁদে কেঁদে চোখ যে ওর জবা ফুল হয়ে আছে, এ তো কানাও দেখতে পায়। কালো পিসি মুখ কালো করিয়া বলেন, কি জানি বাছা, কেঁদে না রাত জেগে চোখ জবা ফুল হয়েছে। আজকালকার মেয়ে, তোরাই ওসব ভালো বুঝিস। মুখ মুছিবার ছলে হরেন হাসি গোপন করে। অথচ যে চোখ দুটির জবা ফুল হওয়া নিয়ে এই কৌতুক, তাহা ঘোমটার আড়ালে গোপন হইয়াই থাকে। সে চোখে জল না কাজল, ঘোমটা না তুলিলে তাহা আর নজরে পড়ে না। তাই পুরনো মুখে ঘোমটাই এখানে দ্রষ্টব্য। ঘোমটা তুলিবার কৌতূহল ইহাদের কম। স্বামী গৃহে পা দিবা মাত্র সেখানকার আবাল বৃদ্ধ বনিতার মধ্যে যে কৌতূহলের প্রাচুর্য ইন্দুর মুখখানিতে মুহুর্মুহু সিঁদুর ছড়াইয়া দিতে থাকিবে। রওনা হওয়ার সময় হইয়া আসে, কিন্তু বিদায় দিয়াও বিদায় দেওয়া হয় না। বরকর্তা তাগিদ দিতে দিতে উষ্ণ হইয়া ওঠেন। চারিদিক হইতে এই হলো রব উঠিয়া তাহাকে কথঞ্চিত শান্ত করে। কনের বাবা ঠ্যাঙানো জন্তুর মতো উদ্ভ্রান্ত দৃষ্টিতে চারিদিকে চাহিতে চাহিতে ক্রমাগত হাত কচলান। ওদিকে দিদির সঙ্গে যাওয়ার বায়না নিয়ে খোকার কান্না আর থামে না। ইন্দুর ইচ্ছা হয় এই অসহ্য অত্যাচারের হাত এড়াইতে ছুটিয়া পালকিতে উঠিয়া পড়ে।
বেদনার এ বিরাট ভূমিকা কেন? থাকিবার যখন উপায় নাই, তাড়াতাড়ি যাওয়াই ভালো। উঠানে দাঁড়াইয়া না থাকা না যাওয়ার যন্ত্রণাটা এমন সমারোহের সহিত ভোগ না করিলে কি নয়? দাঁড়াইয়া থাকিতে ইন্দুর কষ্ট হয়। সর্বাঙ্গ যেন অবশ হইয়া আসিতেছে। অঙ্গলগ্ন ছায়াটি ইন্দু দেখিতে পাইতেছে, তাহাও ঘোমটার ভেতর দিয়া কয়েক হাত পরিধির মধ্যে অংশটুকু। কিন্তু মাথার উপরে যে প্রকাণ্ড আম গাছটি চাঁদোয়ার মতো নিজেকে ডালপালায় ছড়াইয়া দিয়াছে, তার সর্বাঙ্গ ছাইয়া মুকুলের সমারোহ সে স্পষ্ট কল্পনা করিতে পারে। আষাঢ়ের শেষাশেষি এ গাছের ফল পাকিবে, খাইয়া শেষ করা যায় না এত ফল। কে জানে সে তখন থাকিবে কোথায়? খোকা কাঁদিতেছে, খুব আস্তে কাঁদিতেছে। পায়ের নিচের ঘন ছায়া কেমন গাঢ় নীল হইয়া উঠিল। ঘোমটার প্রান্ত হইতে একটা ধোঁয়াটে কুয়াশা উঠান পর্যন্ত নামিয়া যাইতেছে। তবু খোকা কাঁদিতেছে। অনেক দূরে তাল শিমুলের চেয়ে অনেক দূরে ঝিঁঝির ডাকের মতো কেমন ঝিমাইয়া ঝিমাইয়া খোকা কাঁদিতেছে। শুনিতে শুনিতে ইন্দুর মাথার মধ্যে একটা দুর্বোধ্য ঝমঝম শব্দ আরম্ভ হইল, এবং পর মুহূর্তে সমস্ত উঠানটা বার কয়েক দুলিয়া শব্দহীন অন্ধকারে তলাইয়া গেল। দুই হাত বাড়াইয়া উঠানটা ধরিতে গিয়া সে উঠানেই টলিয়া পড়িয়া গেল। হরেনি তাহাকে ধরিয়া ফেলিল, কিন্তু ধরিয়া রাখিল না। আস্তে আস্তে উঠানে নামাইয়া দিয়া বাকি কর্তব্যের ভার অন্য সকলের উপর ছাড়িয়া দিয়া সে সরিয়া দাঁড়াইল। চারিদিকে ভারী চেঁচামেচি আরম্ভ হইল। কি হইল এবং যা হইল তা কেমন করিয়া হইল জানিতে চাহিয়া জল ও পাখার দাবি জানাইয়া সকলে বিষম হট্টগোল বাঁধাইয়া দিল। ভুল লুণ্ঠিতা কন্যার মস্তক কোলে তুলিয়া লইয়া মা বারবার তার নাম ধরিয়া ডাকিয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিলেন। মেয়েরা এক বাক্যে হা হুতাশ করিল। তারপর জল আসিল, পাখা আসিল। ইন্দুর সিঁথির আলগা সিঁদুর জলে ধুইয়া গেল। তাহার রাঙা চেলিতে উঠানের কাদা লাগিল, এবং প্রায় 4 মিনিট সময় সকলকে ভীত সন্ত্রস্ত বিহবল ও উত্তেজিত করিয়া রাখিয়া ইন্দু চোখ মেলিয়া তাকাইল। চারিদিকে চাহিয়া সে বল প্রয়োগে উঠিবার চেষ্টা করিল, কিন্তু মার দৃঢ় আলিঙ্গন ছাড়াইতে পারিল না। যাত্রা 8 ঘণ্টা খানিক পিছাইয়া গেল। ইন্দুর আকস্মিক মূর্ছার কারণ সম্বন্ধে গবেষণা হইল প্রচুর। উপবাস, দুর্বলতা, মনোকষ্ট, গ্রীষ্মাতিশয্য। ঢংলো ঢং ঢং করে মেয়ে মূর্ছা গেলেন, এ আর বুঝি না। এই অনুমান কয়টি প্রাধান্য পাইল বেশি। অবশেষে সাব্যস্ত হইল যে দুর্বলতা নয়, অমন স্বাস্থ্যবতী মেয়ের আবার দুর্বলতা কিসের? গরমটাই আসল কারণ। সহজ গরমটা পড়িয়াছে আজ। বসিয়া থাকিতে থাকিতেই লোকের ভিড়মি লাগিবার উপক্রম হয়। ছেলের বাবা কিন্তু গরমের অপরাধটা মানিয়া লইয়া মেয়ের বাবাকে অত সহজে রেহাই দিলেন না। বলিলেন, এ কি কাণ্ড মশাই, ফাঁকি দিয়ে একটা মৃগী রোগীকে ঘাড়ে চাপালেন। ইন্দুর বাবা ভয়ে ভয়ে বলিলেন, আগে মৃগী রোগী নয়, জীবনে আর কখনো ওর ফিট হয়নি, আজ গরমে। গরম? কিসের গরম? গরম বলিয়াই ফিট হইবে নাকি? বলি, গরম লাগিল কি একা আপনার মেয়ের? কই, এই তো এতগুলি মানুষ আছে এখানে, আর কারো তো ফিট হলো না বেয়াই মশাই। পাত্রপক্ষের জনৈক মাতব্বর যোগ দিলেন। বেয়াই মশাই বলুন। বাবা, এ যে দিনে ডাকাতি। এ সমস্তেরা জবাব কি? ক্রুদ্ধ বৈবাহিকের সামনে বিপাকে পড়া নৌকোর মতো ইন্দুর বাবা টলমল করিতে লাগিলেন।
তার বংশ মৃগীরোগীর বংশ নয়, শুধু এই অস্বীকৃতির হালে কোনো মতে সামলানো গেল না। রফা হইল ৩০০ টাকায়। বরের বাবা পাষণ্য নয়, মূর্ছার ব্যারাম আছে বলিয়াই পুত্রবধূকে তিনি ত্যাগ করিতে পারিবেন না। চিকিৎসা করিয়া বউকে তিনি আরাম করিবেন। মেয়ের চিকিৎসার খরচ মেয়ের বাবা যৎকিঞ্চিৎ আগাম দিবেন, ইহা কিছুমাত্র অসঙ্গত নয়। তা নিশ্চয়ই নয়, কিন্তু সঙ্গতি। মুখর জনতার মধ্যে নির্বাক হইয়া দাঁড়াইয়া থাকিয়া ইন্দুর বাবা ভাবিতে লাগিলেন যে মেয়ের শুভ বিবাহে শুভ যে কাহার হইল তাহাই ভাবনার বিষয়। উত্তেজিত বেদনায় হৃদয় ভাঙিয়া যাওয়ার সময় 4 মিনিট তাহাকে ক্লোরোফর্ম করিয়া রাখার জন্য ভাগ্য ডাক্তারকে যে ৩০০ টাকা ঘুষ দিতে হইয়াছে, ইন্দু তাহা জানিতে পারিল না। জানাইয়া যাহারা দিত, মেয়েকে এক প্রকার কোলে করিয়া পালকিতে তুলিয়া দেওয়া পর্যন্ত মা তাহাদের সংযত রাখিয়াছিলেন। তাহার মর্মবেদনার বুঝ্য ভেদ করিয়া আর কেহ ইন্দুর নাগাল পায় নাই। পালকির মধ্যে হরেনের সান্নিধ্যে মূর্ছার জন্য ইন্দু তাই কেবল লজ্জাতেই মরিয়া যাইতেছিল। বাধ্য হইয়া একটু একটু চেনা বরের কোলে মাথা রাখিয়া শুইবার মধুর লজ্জা। পালকি তখন 8 জন বেহারার কাঁধে রায়ঘোষানির মাঠ ঘেঁষিয়া চলিয়াছে। অন্য পালকি 4খানা পিছাইয়া পড়িয়াছিল। হরেন পালকির দরজা খুলিয়া দিল, বলিল, ঘামে সেদ্ধ হওয়ার চেয়ে এ গরম বাতাসও ভালো, কি বলো? ইন্দু কিছুই বলিল না, উঠিয়া বসিবার চেষ্টা করিল। বাধা দিয়া হরেন বলিল, না না, উঠো না, শুয়ে থাকো। ইন্দু জড়াইয়া জড়াইয়া বলিল, আপনার কষ্ট হচ্ছে। একদিকে তরুলতাহীন প্রান্তর, অন্যদিকে গ্রাম ও ক্ষেত খামার। ইহারই মধ্য দিয়া অসময়ের যাত্রী দুটি এমনইভাবে সর্বপ্রথম পরস্পরের সুখ সুবিধার কথা ভাবিতে আরম্ভ করিল। পালকি বেহারাদের পায়ে পায়ে যে ধুলা উঠিল, রায়ঘোষানির মাঠের বাতাস তাহা কোন দিকে উড়াইয়া দিতে লাগিল তাহার চিহ্নমাত্র রহিল না। খানিক পরে পালকি 7 গাঁয়ে প্রবেশ করিল। হরেন জিজ্ঞাসা করিল, এ গাঁয়ের নাম জানো ইন্দু? আসবার সময় শুনেছিলাম, ভুলে গেছি। পালকির কোণে জড়সড় ইন্দু জবাব দিল, 7 গাঁ। গ্রামটিকে ভালো করিয়া দেখিবার জন্য হরেন পালকির বাহিরে মুখ বাড়াইল। দেখিল একটা ময়রার দোকানের পরে পথের ধারে প্রকাণ্ড একটা বকুল গাছের তলে একটি কালো ছেলে দাঁড়াইয়া আছে। তাহার হাতে একখানা বই। বকুল গাছের ছায়ায় বসিয়া বই পড়িতে পড়িতে পালকির শব্দ শুনিয়া ছেলেটি কৌতূহল বশে উঠিয়া দাঁড়াইয়াছে, হরেন এইরূপ অনুমান করিল। তারপর আরও কত গ্রাম, কত মাঠ পার হইয়া সন্ধ্যার একটু আগে পালকি স্টিমার ঘাটে পৌঁছিল। স্টিমার তখন সবে আসিয়া নোঙর ফেলিয়াছে। নদীর অপর তীরে একটি চিতা প্রায় নিবিয়া আসিতেছিল। আঙুল বাড়াইয়া দেখাইয়া হরেন বলিল, পথে চিতা দেখলে শুভ হয়, তোমায় আমায় খুব মনের মিল হবে, হবে না? যেন পথে চিতা না দেখিলে তাহাদের মনের মিল হইতে বাকি থাকিত। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।